হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োসোর্স। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। দেখো, এটা একটা খুবই কনসেপচুয়াল চ্যাপ্টার এবং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যারা ক্লাস 12-এ পড়ছো, ইয়া যারা নেটের জন্য প্রিপারেশান নিচ্ছ, ইয়া যারা বিএসসি নার্সিং ইয়া আদার্স কোনো বায়োলজি রিলেটেড কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, সবার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, যদি ওয়েটেজের কথা বলি তাহলে নিটে প্রতি বছরে প্রায় 4টা করে কোশ্চেন আসছে কোর জায়গাটা থেকে। এটা বাদ দিয়েও এই চ্যাপ্টারটার সাথে রিলেটেড করে পরে অন্য চ্যাপ্টার, মানে অন্য চ্যাপ্টার সাথে এই চ্যাপ্টারটাকে রিলেটেড করে আরও তুমি 2টো কোশ্চেন পাবে, মানে মোটামুটি 7টা কোশ্চেন হয়ে যাচ্ছে। তুমি যদি ক্লাস 12-এর কথা বলো, সেখানেও মোটামুটি 10 নাম্বার আছে, 9 থেকে 10 নাম্বার। আদার্স যে এক্সামগুলো দেখো, সেখানেও 2 থেকে 3টে করে কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো যে চ্যাপ্টারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারে যে সমস্ত সাব টপিকগুলো আছে, সেই সমস্ত টপিকগুলোকে আমরা পরপর সিকোয়েন্স অনুযায়ী শেষ করব। ঠিক আছে, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইমিউনিটি। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা একটা এনসিইআরটি লাইন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে ইমিউনিটি কি। দেখো, যদি ইমিউনিটির কথা বলি তাহলে মনে রাখবে, আমাদের শরীর বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। অর্থাৎ আমরা বলতে পারি যে বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করার যে সামর্থ্য, সেটাকে আমরা বলি ইমিউনিটি। তাই তো? তার মানে আমাদের বডির মধ্যে এমন একটা মেকানিজম আছে, ন্যাচারাল মেকানিজম, যে কি করে না বিভিন্ন ধরনের জীবাণু, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এদের বিরুদ্ধে লড়াই করে। তাহলে আমরা এখানে বলতে পারি কি, দেখো, আমরা এখানে বলতে পারি দ্য ওভারঅল এবিলিটি অফ দ্য হোস্ট টু ফাইট দ্য ডিজিজ কজিং অর্গানিজম ইজ কল্ড ইমিউনিটি। দেখো, দ্য ওভারঅল এবিলিটি অফ দ্য হোস্ট, কোন একটা জীবের যে সামর্থ্য, এবিলিটি, কিসের বিরুদ্ধে সামর্থ্য না, টু ফাইট দ্য ডিজিজ কজিং অর্গানিজম, যারা রোগ সৃষ্টি করে এইরকম অর্গানিজমের বিরুদ্ধে লড়াই করার জন্য, ফাইট, লড়াই করার জন্য যে সামর্থ্য, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ইমিউনিটি। ঠিক আছে, এখন দেখো, এই যে ইমিউনিটি, এই ইমিউনিটিকে আমরা 2টো ক্যাটাগরিতে ভাগ করি। কটা ক্যাটাগরিতে? 2টো করে। দেখো কি কি, একটাকে আমরা বলতে পারি ইনেট ইমিউনিটি। একটাকে আমরা বলতে পারি কি, একটাকে আমরা বলতে পারি, দেখো, ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি, ইনেট ইমিউনিটি। আরেকটাকে আমরা বলতে পারি অ্যাকোয়ার্ড। আরেকটাকে আমরা বলতে পারি অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে দেখো, আমরা ইমিউনিটিকে 2টো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। দেখো, আমরা যদি ইনেট ইমিউনিটির কথা বলি তাহলে মনে রাখবে, ইনেট ইমিউনিটি মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের জন্মগত, অর্থাৎ জন্মের সাথে সাথে কিন্তু আমাদের শরীরে এই সামর্থ্যটা অটোমেটিক আছে। কি সামর্থ্য না, রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য। তাহলে এটা আমি বলতে পারি বার্থ, অর্থাৎ আমাদের জন্মগত। এটাকে আমি বলতে পারি এটা আমাদের জন্মগত, তাই তো? কিন্তু দেখো, যদি আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটির কথা বলি তাহলে মনে রাখবে, এটা কিন্তু জন্মগত নয়, এটা হচ্ছে আফটার বার্থ, জন্মের পর। এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আফটার বার্থ। অর্থাৎ আমাদের জন্মের পর আমরা বিভিন্নভাবে অ্যাকোয়ার্ড করি। অ্যাকোয়ার্ড বলতে অর্জন করি, অর্থাৎ যে ইমিউনিটিটা আমাদের জন্মগত নয়, আমরা অ্যাকোয়ার্ড করি। এবার কোথা থেকে অ্যাকোয়ার্ড করি? হতে পারে পরিবেশের কোনো জীবাণু তোমাকে অ্যাটাক করেছে, অ্যাটাক করার ফলে তোমার ওর বিরুদ্ধে ইমিউনিটি হয়েছে। হতে পারে তোমাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, ভ্যাকসিনটা দেওয়ার ফলে তোমার মধ্যে কোনো একটা পার্টিকুলার জীবাণুর বিরুদ্ধে ইমিউনিটি হয়েছে। তাহলে এগুলো কি, জন্মগত নয়, অ্যাকোয়ার্ড। যেমন মনে করো, তোমাকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাহলে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে কী জন্য? যদি তোমার শরীরে করোনা ভাইরাস অ্যাটাক করে, তাহলে তার বিরুদ্ধে লড়াই করবে। তাহলে বলে, এটা কি তোমার জন্মগত ছিল? নিশ্চয়ই ছিল না। তার মানে ভ্যাকসিনটা দেওয়া হলো পার্টিকুলার একটা জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য। এটা কখন দিল? পরবর্তী ক্ষেত্রে, জন্মের পর। এটা কিন্তু তোমার জন্মগত নয়। তাহলে এটা কি ইমিউনিটি? এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ওকে, এবার দেখো, যদি আমরা ইনেট ইমিউনিটির কথা বলি তাহলে মনে রাখবে, ইনেট ইমিউনিটি যেটা, সেটা হচ্ছে নন স্পেসিফিক। নন স্পেসিফিক বলতে যে কোনো জীবাণু তোমাকে অ্যাটাক করুক, সবার বিরুদ্ধেও কিন্তু লড়াই করবে। এমন নয় যে পার্টিকুলার ওই জীবাণুর বিরুদ্ধেই লড়াই করবে। তার মানে মনে রাখবে, যারা ইনেট ইমিউনিটি, এটা হচ্ছে নন স্পেসিফিক। এটা কি? এটা হচ্ছে নন স্পেসিফিক। নন স্পেসিফিক অর্থাৎ যে কোনো জীবাণুর বিরুদ্ধে কিন্তু লড়াই করতে পারবে। কিন্তু মনে রাখবে, যেটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা কিন্তু পুরোপুরি একদম স্পেসিফিক। অর্থাৎ কি না, পার্টিকুলার একটা কোনো জীবাণুর বিরুদ্ধে লড়াই করবে।
মনে করো তোমাকে করোনার ভ্যাকসিন যদি দেওয়া হয়, তাহলে ওই ভ্যাকসিনটা তোমাকে করোনা জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে, সেটা অন্য কোনো ভাইরাসের বিরুদ্ধে সাহায্য করবে না লড়াই করতে। তার মানে কি পুরোপুরি একদম স্পেসিফিক যে ও পার্টিকুলার ওই জীবাণুটার বিরুদ্ধেই লড়াই করবে, বাকি কারো বিরুদ্ধে আর করবে না। তার মানে কি ওটা একদম স্পেসিফিক আমরা বলতে পারি। ওকে, এবারে দেখো আমাদের শরীরে যখন কোনো জীবাণু প্রবেশ করে তখন তাকে আটকাবার জন্য আমাদের শরীরে বিভিন্ন ডিফেন্স লাইন থাকে। ডিফেন্স লাইন বলতে মনে করো কোনো একটা জীবাণু প্রবেশ করছে, তো আমাদের শরীরে প্রথমে একটা ডিফেন্স মেকানিজম থাকবে যে কি করবে না তাকে আটকাবার চেষ্টা করবে। যদি সেই ডিফেন্স মেকানিজমটা কোনো কারণে ফেলিওর হয়ে যায় তখন সেই জীবাণুটা কি হবে, তারপরে আমাদের যে সেকেন্ড লাইন সেই সেকেন্ড লাইন সেই জীবাণুটাকে আটকাবার চেষ্টা করবে। আচ্ছা, যদি সেকেন্ড লাইনও যদি ফেলিওর হয়ে যায় তখন আমাদের থার্ড লাইন তাকে আটকাবার চেষ্টা করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একটা জীবাণুকে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করার থেকে আটকাবার জন্য, বা বলতে পারো যদি ভিতরে প্রবেশ করেও যায় তো সে যাতে তার ইফেক্ট ফেলতে না পারে তার জন্য আমাদের অনেকগুলো ডিফেন্স মেকানিজম আছে। এখানে মনে রাখবে টোটাল আমরা 3টা ডিফেন্স মেকানিজমের কথা বলবো, ঠিক আছে? তার মধ্যে দেখো যেটা ইনেট ইমিউনিটি, এই ইনেট ইমিউনিটির আন্ডারে আমরা দুটো দেখব, একটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম। দেখো এখানে আমরা দেখবো একটা ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম, ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম, ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম, মেকানিজম, তাই তো? আরেকটা কি না, আরেকটা আমরা দেখবো এখানে সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজম, আরেকটা আমরা দেখবো এখানে সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজম, সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজম, সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজম। ওকে, আর দেখো যেটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এখানে হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্স মেকানিজম। এখানে আমাদের কি হবে, এটাকে আমি বলছি থার্ড লাইন অফ ডিফেন্স মেকানিজম, থার্ড লাইন অফ ডিফেন্স মেকানিজম, থার্ড লাইন অফ ডিফেন্স মেকানিজম। ওকে, অর্থাৎ এক একটা লাইন, প্রথমে জীবাণুটা আসবে তাকে আটকাবার জন্য ফার্স্ট লাইন আছে, সে যদি পারে তো ঠিক আছে, যদি না পারে তাহলে সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন যদি পারে তো ঠিক আছে, না হলে থার্ড লাইন, ঠিক আছে? এবারে এক একটা লাইন কি কি হয় দেখো। প্রথমে যদি আমরা ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজমের কথা বলি, যদি আমরা ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজমের কথা বলি তাহলে মনে রাখবে এটা কিন্তু হয় এক্সটার্নাল, অর্থাৎ তোমার বডির বাইরে থেকে জীবাণুটাকে আটকাবার চেষ্টা করবে, চাইবে যে জীবাণুটা তোমার শরীরের ভিতরে যেন প্রবেশ না করে। অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে এক্সটার্নাল। ওকে, সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজম এটা কিন্তু ইন্টারনাল, এটা হচ্ছে কিন্তু ইন্টারনাল, এটা কিন্তু ইন্টারনাল। বুঝা গেছে? আচ্ছা, আমরা যদি থার্ড লাইন ডিফেন্স মেকানিজম বলি এটাও কিন্তু ইন্টারনাল, অর্থাৎ আমাদের শরীরের ভিতরে হয়, এটাও কিন্তু ইন্টারনাল। তাহলে প্রথমে যখন আমাদের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করার চেষ্টা করবে তখন আমাদের বডির বাইরে একটা ডিফেন্স মেকানিজম আছে যে কি করবে, তাকে আটকাবার চেষ্টা করবে, এটা কি বলবো, ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম। যদি না পারে, সে যদি ওকে আটকাবার চেষ্টা করা সত্ত্বেও সে যদি না পারে তখন কি হবে, সে ভিতরে প্রবেশ করে যাবে। ভিতরে প্রবেশ করার পর তাকে আটকাবার জন্য আরেকটা মেকানিজম আছে, সেটা হচ্ছে সেকেন্ড লাইন, এটা কিন্তু ইন্টারনাল। সেও যদি না পারে তাহলে আরেকটা হচ্ছে থার্ড লাইন, সেটাও কিন্তু ইন্টারনাল। এবার আমরা একটা একটা করে দেখবো এই ডিফেন্স মেকানিজমগুলো কী কী। চলো প্রথমে আমরা যদি দেখি যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স মেকানিজম, এই ফার্স্ট লাইন অফ ডিফেন্স মেকানিজম সেখানে কী কী হয় স্পেশালি সেগুলো আমরা দেখে নেব, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম। দেখো তাহলে আমাদেরকে 3টে লাইনেই পড়তে হবে, ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম, সেকেন্ড এবং থার্ড, 3টেই পড়তে হবে। তাহলে আমরা একটা একটা করে পড়বো। প্রথমে আমরা যেটা পড়বো আজকে সেটা হচ্ছে দেখো ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম, ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম, ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম। দেখো এই যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স মেকানিজম আছে, এই ফার্স্ট লাইন অফ ডিফেন্স মেকানিজম এটা তো এক্সটার্নাল আমরা আগেই বললাম, কিন্তু এটাকে আবার আমরা দুটো ক্যাটাগরিতে দেখো ভাগ করতে পারি, এটাকে আবার আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা দেখো কি, একটাকে আমরা ভাগ করতে পারি সেটা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার, একটাকে আমরা ভাগ করতে পারি ফিজিক্যাল ব্যারিয়ার, একটাকে আমরা ভাগ করতে পারি ফিজিক্যাল ব্যারিয়ার,
আরেকটাকে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। আরেকটাকে ভাগ করতে পারি কি আমরা, ফিজিওলজিক্যাল। তাহলে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। দেখো ফিজিওলজিক্যাল যদি ব্যারিয়ারের কথা আমরা বলি, তাহলে দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, ফিজিক্যাল এবং ফিজিওলজিক্যাল, এই দুটো টার্মের মধ্যে ডিফারেন্স কি। দেখো ফিজিক্যাল মানে মনে রাখবে আউটসাইড দ্য বডি, এক কথায় মনে রাখবে ফিজিক্যাল মানে হচ্ছে আউটসাইড দ্য বডি। ফিজিক্যাল মানে কি, ফিজিক্যাল মানে মনে রাখবে আউটসাইড দ্য বডি, আউটসাইড দ্য বডি, আউটসাইড দ্য বডি। আর ফিজিওলজিক্যাল মানে ইনসাইড দ্য বডি। ফিজিওলজিক্যাল মানে কি মনে রাখবে, ইনসাইড দ্য বডি, ইনসাইড দ্য বডি। এবারে এখানে কিভাবে ডিফেন্স মেকানিজম করে, মনে করো কোনো একটা জীবাণু অ্যাটাক করেছে, তাহলে ফিজিক্যাল ব্যারিয়ারের মধ্যে এখানে দুটো জিনিস মনে রাখবে। ফিজিক্যাল যে ব্যারিয়ার, সে ফিজিক্যাল ব্যারিয়ারের মধ্যে এখানে দুটো জিনিস মনে রাখবে, অর্থাৎ দেহের বাইরে, এটা কি ফিজিক্যাল ব্যারিয়ার মানে কি আউটসাইড দ্য বডি, তাহলে শরীরের বাইরেই জীবাণুটাকে আটকাবার চেষ্টা করবে, এরকম ডিফেন্স মেকানিজম আমাদের কি আছে, দুটো জিনিস মনে রাখবে। একটা মনে রাখবে সেটা হচ্ছে আমাদের স্কিন, একটা হচ্ছে আমাদের স্কিন, অর্থাৎ আমাদের যে চামড়া, সেই চামড়া কি করে বিভিন্ন ধরনের জীবাণুকে অ্যাটাক করে, অ্যাটাক করার থেকে কি করে তোমার রক্ষা করে। যেমন দেখবে তুমি যদি আগুনে কেউ পুড়ে যায়, তা আগুনে পোড়ার ক্ষেত্রে তার ম্যাক্সিমাম যে ডেথ হয় তার কারণ কি জানো, তার যে আউটার প্রোটেক্টিভ লেয়ার সেটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ ফার্স্ট লাইন অফ ডিফেন্স মেকানিজম সেটা তার নষ্ট হয়ে যায়, এবং সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের মাইক্রোঅর্গানিজম তাকে অ্যাটাক করে। তার জন্য দেখবে তাকে একটা প্রোটেক্টিভ লেয়ার দেওয়া হয়, এবং তার থেকেও বড় কথা, তাকে কিন্তু পুরোপুরি একদম এমন একটা জায়গায় রাখা হয় যেখানে কিন্তু কোনো রকম কোনো জীবাণু থাকবে না। ঠিক আছে, এরকম একটা কন্ডিশনে থেকে রাখা, খুব কম জনকে সেখানে দেখা করতে দেওয়া হয়। কেন? কারণ যাতে কোনো মতে কোনো মাইক্রো অর্গানিজম না হয়। ঠিক আছে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেথ হয়, তার কারণ হচ্ছে তাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স মেকানিজমটা নষ্ট হয়ে যায়, চামড়াটা যদি পুড়ে যায়, ফলে কি হয়, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম তাকে অ্যাটাক করে। ঠিক আছে, তাহলে স্কিন হচ্ছে আমাদের একটা ইম্পর্ট্যান্ট ফিজিক্যাল ব্যারিয়ার, যেটা যে কোনো ধরনের জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এবং আমাদের শরীরের ভিতরে ঢুকতে বাধা দেয়। স্কিন বাদ দিয়েও দেখো, মনে করো আমাদের মুখ আছে, আমাদের গাট দিয়ে উপরও কিন্তু প্রবেশ করে যেতে পারে। এটার জন্য আমাদের কি হয় দেখো, এটার জন্য আমাদের যেটা থাকে সেটা হচ্ছে মিউকাস মেমব্রেন। এটার জন্য কে থাকে, এটার জন্য থাকে দেখো মিউকাস মেমব্রেন, মিউকাস মেমব্রেন, মিউকাস মেমব্রেন। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে ফিজিক্যাল মানে কি আউটসাইড দ্য বডি। এবার দেখো ফার্স্ট লাইন ডিফেন্স আন্ডারে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। ফিজিওলজিক্যাল ব্যারিয়ার আন্ডারে কী কী পড়ছে দেখো, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার আন্ডারে পড়ছে যেমন মনে করো আমাদের চোখের জল, টিয়ার্স। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি আমাদের চোখের জল, টিয়ার্স, চোখের জল, সেটা হচ্ছে একটা কি ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, টিয়ার্স। আচ্ছা, আমাদের মুখের মধ্যে যে স্যালাইভা আছে, স্যালাইভা, সেখানে ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে HCl, যেটা আমাদের স্টোমাকে পাওয়া যায়। এগুলো সব কিন্তু কি, এগুলো ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, যারা বিভিন্ন ধরনের জীবাণুকে কিন্তু আমাদের শরীরে অ্যাটাক করতে বাধা দেয়। ঠিক আছে, তাহলে দেখো যেমন টিয়ার্স বলো ইয়া স্যালাইভা বলো, এদের মধ্যে একটা এনজাইম থাকে, সেটা হচ্ছে যেমন লাইসোজাইম। যেমন টিয়ার্স বলো, স্যালাইভা বলো, এদের মধ্যে একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে লাইসোজাইম। এই লাইসোজাইম যে উৎসেচক, এটা কি, এটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কিন্তু এ লড়াই করে। এটা কি, এটা হচ্ছে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল, এটা হচ্ছে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল। তাহলে যে উৎসেচকটা থাকে সেটা কি, সেটা হচ্ছে লাইসোজাইম। ঠিক আছে, আচ্ছা HCl এর মধ্যে কোনো উৎসেচক থাকে না, কিন্তু এটা হচ্ছে একটা অ্যাসিডিক নেচার। এ কী করে, বিভিন্ন জীবাণুকে নষ্ট করে দেয়। মনে করো আমাদের যে স্টোমাকের পর কি আছে, স্টোমাকের পর আমাদের ইন্টেস্টাইন আছে, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত। তাহলে কোনো একটা জীবাণু পাকস্থলীকে ক্রস করবে তবে তো গিয়ে পরে তারপরে সে তার প্রভাব দেখাবে, কিন্তু পাকস্থলীর মধ্যে যদি HCl তাদেরকে নষ্ট করে দেয়, তাহলে কিন্তু তারা তারপরে আর যেতে পারবে না। অর্থাৎ বলতে পারি এগুলো একটা ব্যারিয়ার, যারা জীবাণুকে কিন্তু বিভিন্ন ধরনের রোগ করতে বাধা দেয়।
ঠিক আছে, যদি এগুলো যদি ডিফেন্স না করতো তাহলে কিন্তু আমাদের খুব সহজে আমরা মাইক্রো অর্গান দ্বারা কিন্তু অ্যাটাক হতাম, তাই তো। চলো তাহলে ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম আশা করি সকলে বুঝে গেছো। দেখো আমি আরেকবার রিভিশন করছি। ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম এটা হচ্ছে এক্সটার্নাল। ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম মানে যখন কোনো একটা জীবাণু অ্যাটাক করে তখন আমাদের শরীর প্রথমে তাকে আটকাবার চেষ্টা করে। এটাকে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করলাম, একটা ফিজিক্যাল, একটা ফিজিওলজিক্যাল। ফিজিক্যাল মানে আউটসাইড দ্য বডি, যেমন আমরা তার আন্ডারে বললাম একটা হচ্ছে স্কিন, আর যদি আমাদের গাটের মধ্যে দিয়ে প্রবেশ করে তাহলে যেমন মিউকাস মেমব্রেন আছে। আচ্ছা, ফিজিওলজিক্যাল আন্ডারে আমরা কাকে রাখলাম? ফিজিওলজিক্যাল মানে হচ্ছে ইনসাইড দ্য বডি, তার আন্ডারে আমরা রাখলাম যেমন টিয়ার, স্যালাইভা, এইচসিএল, এই সমস্ত জিনিসগুলো আছে যারা কি করবে না বিভিন্ন জীবাণুকে আটকাবার চেষ্টা করবে। এবারে মনে করো কোনো কারণে ফার্স্ট লাইন ডিফেন্স কিন্তু ফেলিওর হয়ে গেল, অর্থাৎ জীবাণু ফার্স্ট লাইনকে ক্রস করে পরে চলে গেল, তাহলে এরপরে তাকে আটকাবার জন্য কে আছে আমাদের শরীরে? সেকেন্ড লাইন অফ ডিফেন্স মেকানিজম। চলো সেকেন্ড লাইন অফ ডিফেন্স মেকানিজমে কি হয় দেখো, আমরা যদি সেকেন্ড লাইন অফ ডিফেন্স মেকানিজম দেখি সেখানে কি হয় দেখো, তাহলে নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স মেকানিজম। সেকেন্ড লাইন অফ ডিফেন্স মেকানিজম। দেখো তাহলে দেখো আমরা যদি সেকেন্ড লাইন অফ ডিফেন্স মেকানিজমের কথা বলি তাহলে প্রথম কথা হচ্ছে এটা এক্সটার্নাল ইন্টারনাল বলো, আমি তো আগেই বলেছি, প্রথমে বলে দিয়েছি এটা হচ্ছে ইন্টারনাল। তাহলে প্রথম কথা যেটা মনে রাখবে এটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ এমন নয় যে এই ডিফেন্স মেকানিজমটা বডির বাইরে হয় না, এটা কিন্তু পুরোপুরি ইন্টারনাল। এবার দেখো এই যে সেকেন্ড লাইন অফ আমাদের ডিফেন্স মেকানিজম আছে এটাকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কি কি দেখো, যেমন আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যেমন দেখো কি কি। প্রথমে আমরা ভাগ করতে পারি সেটা হচ্ছে সেলুলার ব্যারিয়ার। দেখো প্রথমে আমরা ভাগ করতে পারি সেটা হচ্ছে সেলুলার ব্যারিয়ার। কিবোর্ডে সমস্ত কিছু আমরা দেখব, সেলুলার ব্যারিয়ার। সেকেন্ড আমরা যেটা ভাগ করবো সেটা হচ্ছে ইনফ্লামেটরি। সেকেন্ড আমরা যেটা ভাগ করবো সেটা হচ্ছে দেখো ইনফ্লামেটরি ব্যারিয়ার। তাহলে সেকেন্ড আমরা কি ভাগ করব? ইনফ্লামেটরি ব্যারিয়ার। ইনফ্লামেটরি ব্যারিয়ার, ক্লিয়ার। থার্ড ডিফেন্স মেকানিজম হচ্ছে আমাদের যেটা সেকেন্ড লাইনের আন্ডার, সেটা হচ্ছে ফিভার। আমাদের যে জ্বর আছে সেটাও কিন্তু একটা ডিফেন্স মেকানিজম, ওকে। আর 4 নম্বর যদি আমরা যেটা দেখি সেটা হচ্ছে সাইটোকাইন। সাইটোকাইন ব্যারিয়ার। এই 4 ধরনের ব্যারিয়ার হচ্ছে কার আন্ডারে? সেকেন্ড লাইন অফ ডিফেন্স মেকানিজমের আন্ডারে, ওকে। তাহলে প্রথমে আগে ক্লিয়ার করে নাও যে ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম যদি ফেলিওর হয় তাহলে জীবাণু প্রবেশ করে গেল, এবারে তাকে আটকাবার জন্য আমাদের শরীরে আছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স মেকানিজম। সেকেন্ড লাইন অফ ডিফেন্স মেকানিজম টোটাল 4টা আমরা মেকানিজম পড়ব, যে কোনো যখন যেটার প্রয়োজন তখন সেটাই হবে, ঠিক আছে। সেই 4টা কী কী দেখো, একটা হচ্ছে প্রথমে সেলুলার ব্যারিয়ার, তারপরে কি আছে ইনফ্লামেটরি ব্যারিয়ার, তারপরে কি আছে ফিভার, এবং তারপরে কি আছে, তারপর আছে সাইটোকাইন ব্যারিয়ার। তাহলে একটা একটাকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কেমনভাবে সেটা কিন্তু বিভিন্ন ধরনের জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। চলো তাহলে আমাদেরকে এখানে 4টাই দেখতে হবে। দেখো আমাকে দেখতে হবে 4টাই, কী কী দেখতে হবে? সেলুলার ব্যারিয়ার দেখতে হবে, ইনফ্লামেটরি ব্যারিয়ার দেখতে হবে, ফিভার দেখতে হবে এবং সাইটোকাইনের ব্যারিয়ার, 4টাই দেখতে হবে। তার মধ্যে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখো সেলুলার ব্যারিয়ার। দেখো সেলুলার ব্যারিয়ারের কথা যদি আমরা বলি তাহলে সেলুলার ব্যারিয়ার মানে নামটা শুনে বুঝতে পারছো যে আমাদের সেল, সেলুলার ব্যারিয়ার মানে কি? ব্যারিয়ার মানে বাধা, সেলুলার মানে সেল, তাহলে আমাদের সেল কি করবে? আটকাবার চেষ্টা করবে, ওকে। এবার আমাদের সেল কেমনভাবে আটকাবে দেখো, সেলুলার ব্যারিয়ার এটাকে আমরা দুটো ক্যাটাগরিতে দেখো ভাগ করে নিতে পারি। সেলুলার ব্যারিয়ারকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে নিতে পারি। কি কি দেখো, একটা হচ্ছে নন ফ্যাগোসাইটিক সেল আর একটা হচ্ছে ফ্যাগোসাইটিক সেল। তাহলে একটা হচ্ছে দেখো ফ্যাগোসাইটিক সেল, যে কি করে জীবাণুকে আটকায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে নন ফ্যাগোসাইটিক সেল, সেও কিন্তু আটকায়, নন ফ্যাগোসাইটিক সেল, নন ফ্যাগোসাইটিক সেল, ক্লিয়ার। এবার কোশ্চেনটা হচ্ছে যে ফ্যাগোসাইটিক সেল মানে কি আর নন ফ্যাগো, দেখো ফ্যাগোসাইটিক সেল যদি জানো তাহলে যেটা ফ্যাগোসাইটিক হবে না সেটাই নন ফ্যাগোসাইটিক, সিম্পল ব্যাপার। কিন্তু আগে দেখো ফ্যাগোসাইটিক সেলটা কি, দেখো ফ্যাগোসাইটিক সেল মানে এমন সেল
যে কোষ পর্দার সাহায্যে একটা গহ্বর সৃষ্টি করবে, সেই গহ্বরের মধ্যে কোনো একটা কঠিন বস্তুকে নিবে, তারপর কোষের ভিতরে প্রবেশ করবে। চলো আমরা যদি ছবি এঁকে বুঝি ব্যাপারটা। মনে করো একটা কোষ আছে, এটাও মনে হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে একটা কোষ। আচ্ছা, এই কোষটা মনে করো কোষ পর্দার সাহায্যে একটা গহ্বরের সৃষ্টি করলো। মনে করো এরকম একটা কোষ পর্দার সাহায্যে এরকম একটা গহ্বরের সৃষ্টি করলো, এরকম একটা গহ্বরের সৃষ্টি করলো। এবারে কি করলো, কোন একটা কঠিন বস্তুকে সেই গহ্বরের মধ্যে নিল। কঠিন বস্তু কিন্তু মনে রাখবে, কোন একটা কঠিন বস্তু, মনে করো কোন একটা বহিরাগত বস্তু, হতে পারে সেটা ভাইরাস, হতে পারে ব্যাকটেরিয়া, হতে পারে অন্য কোনো বস্তু। সবসময় ভাইরাস ব্যাকটেরিয়া হতে হবে তার কোনো মানে নয়, অন্য কোনো বস্তু হলো সেটাকে আমরা ফ্যাগোসাইটিক সেলই বলবো, ঠিক আছে। কিন্তু ধরে নাও কোন একটা কঠিন বস্তু, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে প্রবেশ করলো। সাপোজ ধরো এর মধ্যে প্রবেশ করলো, কার মধ্যে, এই যে কোষের যে পর্দাটা সেটা একটা গহ্বর সৃষ্টি করছে। মনে রাখবে এই যে গহ্বর যেটা সৃষ্টি করছে, এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো ফেগোজোম। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ফেগোজোম। ফেগোজোম, ঠিক আছে, ফেগোজোম। এবারে কি হবে, এই যে যে কঠিন বস্তুটাকে নিয়েছে, সেই কঠিন বস্তুটা এবারে কি হবে, কোষের ভিতরে প্রবেশ করে যাবে। এই যে কঠিন বস্তুটা যেটা দেখতে পাচ্ছ, এটা কি হবে এবারে, এটা কোষের ভিতরে প্রবেশ করে যাবে। কঠিন বস্তুটা কোষের ভিতরে প্রবেশ করে যাবে। এই পদ্ধতিটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। আর যে সেল এটা করে তাকে বলবো ফ্যাগোসাইটিক সেল। বলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আরেকবার বলছি, একটা কোষ, সে তার কোষ পর্দার সাহায্যে একটা গহ্বর সৃষ্টি করছে, গহ্বরটার নাম বলছি ফ্যাগোজোম। এবার সে কি করছে, একটা কঠিন বস্তুকে গহ্বরটার মধ্যে নিচ্ছে, তারপর সে কোষের মধ্যে আপটেক করছে, ঠিক আছে। এই পদ্ধতিটাকে বলছি ফ্যাগোসাইটোসিস। এই পদ্ধতিটা যে কোষটা করছে তাকে বলছে ফ্যাগোসাইটিক সেল, এবং যে গহ্বরটা তৈরি করছে তাকে বলছে ফ্যাগোজোম। আশা করি তিনটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার। এবারে দেখো, যদি মনে করো যে কঠিন বস্তুটা নিচ্ছে, সেটা যদি কঠিন বস্তু না হয়, যদি কোনো লিকুইড হয়, তরল বস্তু হয়, তখন নামটা চেঞ্জ হয়ে যাবে। সেম পদ্ধতিতেই নিবে, কিন্তু তখন এই যে গহ্বরটা তৈরি করবে তাকে আমরা কি বলবো, পিনোজোম, ঠিক আছে। আর যে পদ্ধতিটা তাকে বলবো পিনোসাইটোসাইট। আর যে করবে সেলটা, যে সেলটাই কাজটা করবে তাকে বলবো পিনোসাইটিক সেল। তাহলে ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিসের মধ্যে পার্থক্য হচ্ছে, যদি কঠিন বস্তুকে এইভাবে আপটেক করে তাহলে ফ্যাগোসাইটোসিস, যদি তরল বস্তুকে আপটেক করে তাহলে হচ্ছে পিনোসাইট। এবার তোমরা বলো যে স্যার তরল বস্তুকে আপটেক কি জন্য করবে? দেখো অনেক ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে প্রবেশ করার পর তারা কিছু করে না, কিন্তু তারা একটা টক্সিক পদার্থ রিলিজ করে, সেই পদার্থটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তখন কি হয়, ওই টক্সিক পদার্থটাকে ফ্যাগোসাইটিস পদ্ধতিতে অনেক সময় নিতে হয়। আর শুধু টক্সিক পদার্থকেই নিতে হবে তার কোনো মানে নেই, আরও অনেক ক্ষেত্রে আমাদের শরীরে প্রয়োজন পড়ে তরল বস্তুকে আপটেক করা, তাহলে তখন সেটা পিনোসাইটোসিস হবে। কিন্তু এখানে আমাদেরকে যেটা বলেছি, সেটা হচ্ছে সেলুলার ব্যারিয়ার আন্ডার, সেটা হচ্ছে ফ্যাগোসাইটিক সেল। তাহলে দেখো ফ্যাগোসাইটিক সেল মানে কি হয়, যে কোষটা কোনো, আমরা যেহেতু এখানে ইমিউনিটি পড়ছি, তাহলে অন্য কোনো জিনিস দেখবো না, আমরা এখানে জীবাণুর কথা বলবো। তাহলে আমাদের শরীরে যদি কোনো একটা জীবাণু প্রবেশ করে, সেই জীবাণুটাকে যদি এইভাবে কোনো একটা সেল গ্রহণ করে তারপরে যদি তাকে মারে, তখন সেটাকে আমরা কি বলবো, ফ্যাগোসাইটিক সেল। এবার দেখো ফ্যাগোসাইটিক সেলের যদি আমরা এক্সাম্পল দেখি, তাহলে মনে রাখবে ফ্যাগোসাইটিক সেল দু জায়গায় পাওয়া যায়, এক ব্লাডে পাওয়া যায়, আর কিছু টিস্যুতে পাওয়া যায়। আমরা যখন ব্লাড পড়বো, অবশ্যই আমরা পড়বো, ঠিক আছে, সেখানে আমরা দেখবো যে ব্লাডের মধ্যে আমাদের দুটো কণিকা আছে, যার মধ্যে কিন্তু এই ফ্যাগোসাইটোসিক নেচার আছে। তাহলে আমরা দেখতে পারি এটা কত জায়গায় আছে, এই ফ্যাগোসাইটিক সেলটা। দেখো ফ্যাগোসাইটিক সেলটা মনে রাখবে, এক আমাদের ব্লাডের মধ্যে আছে, ব্লাডের মধ্যে পার্টিকুলার কে কে দেখো, একটা হচ্ছে মনোসাইটোসিস আর একটা হচ্ছে নিউট্রোফিল। দেখো তাহলে এটা দু জায়গায় আছে। এক, ফ্যাগোসাইটিক সেল কোথায় কোথায় আছে, ফ্যাগোসাইটিক সেল আমাদের ব্লাডের মধ্যে আছে, আমাদের ব্লাডের মধ্যে আছে, আর কোথায় আছে, আমাদের কিছু টিস্যুর মধ্যে আছে, আমাদের কিছু টিস্যুর মধ্যে আছে। কোন টিস্যুতে আছে সেটা আমি বলছি। ব্লাডের মধ্যে পার্টিকুলারলি যদি আমরা দেখি, তাহলে মনে রাখবে মনোসাইট, একটা হচ্ছে মনোসাইট, ঠিক আছে। দেখো একটা হচ্ছে মনোসাইট, আরেকটা কি, আরেকটা হচ্ছে নিউট্রোফিল। একটা মনোসাইট, আরেকটা কি, আরেকটা হচ্ছে নিউট্রোফিল। মনোসাইট আরেকটা হচ্ছে নিউট্রোফিল। এই দুটো যে শ্বেতকণিকা, এই দুটো শ্বেতকণিকার মধ্যে ফ্যাগোসাইটিক নেচার আছে, তারা কিন্তু সেম এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে কিন্তু ধ্বংস করে। ওকে, এবার দেখো যদি আমরা টিস্যুর কথা বলি, আমরা ব্লাডের ক্ষেত্রে দেখলাম যে এই দুটো হচ্ছে ফ্যাগোসাইটিক সেল, কিন্তু যদি আমরা টিস্যুর ক্ষেত্রে বলি, তাহলে মনে রাখবে এখানে টিস্যুর বলতে যেমন বোনের মধ্যে আছে অস্টিওক্লাস্ট, যেমন টিস্যুর মধ্যে যদি আমরা দেখি, তাহলে মনে করো যেমন আমাদের বোনের ভিতরে কি আছে, আমাদের যদি বোনের কথা বলি, তাহলে আমাদের হাড়ের ভিতরে বোনের মধ্যে থাকে অস্টিওক্লাস্ট, অস্টিওক্লাস্ট।
ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি আমাদের লিভারের কথা বলি, লিভারের মধ্যে আছে, দেখো লিভারের যদি কথা বলি তাহলে মনে করো কুফার সেল, এর মধ্যেও কিন্তু ফ্যাগোসাইটোসিক নেচার আছে। তাহলে ফ্যাগোসাইটিক সেল জিনিসটা কি বুঝতে পারলে, ফ্যাগোসাইটিক সেলের নেচার কি বুঝতে পারলে। আর ফ্যাগোসাইটিক সেল কোথায় পাওয়া যায়? ব্লাডে আর কিছু টিস্যুতে। ব্লাডের মধ্যে পার্টিকুলার শ্বেতকণিকা, মনোসাইট আর নিউট্রোফিলে পাওয়া যায়, আর টিস্যুর মধ্যে পার্টিকুলার পাওয়া যায় আমাদের বোনের মধ্যে অস্টিওক্লাস্ট, আর লিভারের মধ্যে কুফার সেল। এই দু জায়গার মধ্যে কিন্তু আমরা ফ্যাগোসাইটিক সেল পাই। ঠিক আছে, চলো এবারে দেখো, তাহলে আমরা বুঝতে পারছি যে সেলুলার বেরিয়ার মধ্যে যে ফ্যাগোসাইটিক সেল সে কীভাবে কিন্তু জীবাণুকে নষ্ট করে। এবার দেখো, যদি আমরা নন ফ্যাগোসাইটিক সেল দেখি, আমরা যদি নন ফ্যাগোসাইটিক সেল দেখি, তাহলে নন ফ্যাগোসাইটিক সেলের মধ্যে থাকে যেমন আমাদের ন্যাচারাল কিলার সেল, এর আন্ডারে থাকে যেমন আমাদের মনে রাখবে ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেল, যেটাকে আমরা বলতে পারি এনকে সেল, ন্যাচারাল কিলার সেল, বা যেটাকে আমরা বলতে পারি কি এনকে সেল। দেখো এনকে সেলটা কি না, এ কি করে না, ওয়ার্ক এগনেস্ট ক্যান্সার অ্যান্ড অলসো ভাইরাল ইনফেকশন। মনে রাখবে, এ ওয়ার্ক এগনেস্ট কার বিরুদ্ধে কাজ করে? ওয়ার্ক এগনেস্ট ক্যান্সার সেল অ্যান্ড অলসো ভাইরাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে। তাহলে এটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের দেখো সেলুলার ব্যারিয়ার। তাহলে এক কথায় মনে রাখবে, সেলুলার ব্যারিয়ার মানে হচ্ছে কোনো একটা সেল পার্টিকুলার জীবাণুকে আটকাচ্ছে। ঠিক আছে, সে সেলটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করলাম, একটা ফ্যাগোসাইটিক সেল, একটা নন ফ্যাগোসাইটিক সেল। ফ্যাগোসাইটিক সেল মানে কি বুঝতে পারলে, যে কোষ কী করে একটা গহ্বর সৃষ্টি করে সেই জীবাণুটাকে কোষের ভিতরে নেয়, তারপর থেকে মারে। এবার সেটা পাওয়া যায় কোথায়? এক ব্লাডে। ব্লাডের আমরা জানি তিনটা কণিকা, একটা লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, একটা অনুচক্রিকা। তার মধ্যে পার্টিকুলার শ্বেত রক্তকণিকার আরও আমরা 5টা ভাগ জানি। তার মধ্যে পার্টিকুলার মনোসাইট আর নিউট্রোফিল, তারা কি করে এই ফ্যাগোসাইটোটিক পদ্ধতিতে জীবাণুকে নষ্ট করে। আর সেকেন্ড, আমাদের টিস্যুর মধ্যেও থাকে এই ফ্যাগোসাইটিক সেল, যেমন বোনে থাকে আর লিভারে থাকে। আচ্ছা, যারা নন ফ্যাগোসাইটিক সেল তার মধ্যে হচ্ছে যেমন ন্যাচারাল কিলার সেল, যাকে এনকে সেল, যে স্পেশালি কী করে ক্যান্সার সেলের বিরুদ্ধে কাজ করে এবং ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে। তাহলে এটা ছিল আমাদের কি সেলুলার ব্যারিয়ার। দেখো সেলুলার ব্যারিয়ার বাদ দিয়েও আমাদের আরেকটা ব্যারিয়ার আছে, অ্যাকচুয়ালি আরও অনেক ব্যারিয়ার আছে, কিন্তু আজকের ক্লাসে আমরা আরেকটা ব্যারিয়ার দেখবো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইনফ্লামেটরি ব্যারিয়ার। দেখো ইনফ্লামেটরি ব্যারিয়ারের যদি কথা বলি, এটা কিন্তু সেকেন্ড লাইনের আন্ডারেই পড়ছে। সেকেন্ড লাইনের আন্ডারে টোটাল আমরা কটা বলেছি? 4টা। তার মধ্যে আমাদের একটা কমপ্লিট হয়ে গেলো। সেটা কি? সেটা হচ্ছে আমাদের সেলুলার ব্যারিয়ার। সেকেন্ড যদি আমরা দেখি, দেখো সেটা হচ্ছে ইনফ্লামেটরি ব্যারিয়ার। সেকেন্ড যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি ইনফ্লামেটরি ব্যারিয়ার। দেখো ইনফ্লামেটরি ব্যারিয়ার, দেখো ইনফ্লামেটরি ব্যারিয়ার মানে কি? ইনফ্লামেটরি ব্যারিয়ার অর্থাৎ এখানে কি হয় না, এখানে ইনফ্লামেশন হয়, সয়েলিং হয়। আমাদের কোনো একটা জায়গায় মনে করো যদি আঘাত লাগে, সেখানে সয়েলিং হয়। এটা কিন্তু একটা প্রোটেক্টিভ নেচার। চলো কিভাবে হয় পুরো মেকানিজমটা আমরা কিন্তু বুঝি। মনে করো সাপোজ প্রথমে মনে করো, তাহলে ইনফ্লামেশনের ব্যাপারটা কি হয় দেখো ভালো করে বুঝো। মনে করো আমাদের শরীরের কোনো একটা পার্টিকুলার জায়গায় আঘাত লেগেছে, যে কোনো একটা জায়গায়। সাপোজ মনে করো এটা হচ্ছে আমাদের স্কিন। তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের স্কিন, এটা হচ্ছে আমাদের স্কিন, আমাদের স্কিন, আমাদের স্কিনের কোথাও মনে করো আঘাত লেগেছে। সাপোজ কোনো একটা জায়গায় আঘাত লেগেছে। তাহলে আমাদের শরীরের স্কিনের কোনো একটা জায়গায় যদি আঘাত লাগে, তার মানে কি সেখানে ইনজিওর্ড টিস্যু হবে বা ইনফেক্টেড টিস্যু হবে। ইনফেক্টেড এখন বলবো না, কারণ আগে আঘাত লাগবে, তারপরে ব্যাকটেরিয়া অ্যাটাক করবে, তখন ইনফেক্টেড বলবো। এখন কি বলবো, এখানে কোনো একটা জায়গায় মনে করো আঘাত লেগে, তাহলে এটাকে আমরা কি বলবো, ইনজিওর্ড টিস্যু। তাহলে এখানে কি থাকবে আমাদের, এখানে থাকবে আমাদের ইনজিওর্ড টিস্যু। তাহলে এখানে আমাদের কি থাকবে, ইনজিওর্ড টিস্যু। এবার দেখো সঙ্গে সঙ্গে এর চারপাশে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আছে, দেখো সেই ব্যাকটেরিয়াগুলো কি করবে, ব্যাকটেরিয়াগুলো যে জায়গায় আঘাত হচ্ছে সেখানে প্রবেশ করবে। ঠিক আছে, প্রবেশ করলো। প্রবেশ করার পর সেই ব্যাকটেরিয়াগুলো কি করবে, একটা টক্সিন পদার্থ রিলিজ করবে। কি করবে, একটা টক্সিন পদার্থ রিলিজ করবে। ক্লিয়ার? কি করবে, একটা টক্সিন পদার্থ রিলিজ করবে, যেটা আমাদের ক্ষতিকর জিনিস। এখন কি হবে দেখো, এই যে যেটা ইনজিওর্ড টিস্যু, সেই ইনজিওর্ড টিস্যু সঙ্গে সঙ্গে কী করবে, সে রিলিজ করবে
প্রোস্টাগ্ল্যান্ডিন। মনে রাখো ভালো করে, আমাদের যে ইনজিওর্ড টিস্যু সে সঙ্গে সঙ্গে রিলিজ করবে কি, সঙ্গে সঙ্গে রিলিজ করবে প্রোস্টাগ্ল্যান্ডিন। সে সঙ্গে সঙ্গে রিলিজ করবে প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন সে সঙ্গে সঙ্গে রিলিজ করবে। এটা আমরা বলতে পারি এক ধরনের হরমোন লাইক সাবস্টেন্স। প্রোস্টাগ্ল্যান্ডিন কি, এটা হচ্ছে একটা হরমোন লাইক সাবস্টেন্স বা লোকাল হরমোন আমরা বলতে পারি, তাই তো? এক কথা এটা হচ্ছে একটা হরমোন লাইক সাবস্টেন্স। এটা হচ্ছে একটা হরমোন লাইক সাবস্টেন্স, তাই তো? এখন দেখো এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, সে প্রোস্টাগ্ল্যান্ডিন কি করবে, তাহলে ভালো করে মনে রাখো পরপর সিকোয়েন্স অনুযায়ী। প্রথমে তোমার শরীরে কোনো একটা জায়গায় আঘাত লাগলো, সেই স্কিনের মধ্যে আঘাত লাগার পর সেখানে টিস্যুরা ইনজিওর্ড হলো, টিস্যুরা ইনজিওর্ড হওয়ার পর সেখানে ইনজিওর্ড টিস্যু কী করলো, প্রোস্টাগ্ল্যান্ডিন, যেটাকে বলতে পারি একটা হরমোন লাইক সাবস্টেন্স, সে রিলিজ করলো। এখন দেখো এই প্রোস্টাগ্ল্যান্ডিন সঙ্গে সঙ্গে কী করবে, দেখো রিলিজ করার পর এ স্টিমুলেট করবে, স্টিমুলেটস, প্রোস্টাগ্ল্যান্ডিন কি করবে, স্টিমুলেট করবে দুটো জিনিসকে। একটা সে স্টিমুলেট করবে পেন রিসেপ্টরকে, পেন রিসেপ্টর অর্থাৎ আমাদের ব্যথা অনুভব যে রিসেপ্টর দ্বারা, পেন রিসেপ্টর। আরেকটা সে রিলিজ করবে মাস্ট সেলকে, সে কিন্তু স্টিমুলেট করবে, মাস্ট সেলকে সে কিন্তু অ্যাক্টিভ করবে। দেখো মনে করো কোনো একটা জায়গায় যদি আঘাত লাগে সঙ্গে সঙ্গে সেখানে যদি পেন রিসেপ্টরটাকে যদি অ্যাক্টিভ করে দেয় তাহলে সেই জায়গায় ব্যথা হবে। যদি ব্যথা হয় তখন তুমি কি করবে, হাতটা লাড়তে পারবে না। যদি তুমি সবসময় টিস্যুকে মুভমেন্ট করতে থাকো তাহলে আর রিপেয়ার কোথা থেকে হবে, তাহলে ব্যথারও প্রয়োজন আছে। যদি কোনো একটা জায়গায় আঘাত লাগে সেটাকে যদি জলদি জলদি রিপেয়ার হতে হয় তাহলে সেখানে টিস্যুগুলোকে তুমি মুভমেন্ট করলে রিপেয়ার হবে না। তাহলে যদি ব্যথা হয় তাহলে তুমি মুভমেন্ট করতে পারবে না, তাহলে তুমি কি করবে, এই জায়গায় তুমি ছুবে না, একদম চুপচাপ রাখবে, তাহলে টিস্যুটা জলদি জলদি রিপেয়ার হবে। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট মেকানিজম, ঠিক আছে? তাহলে পেন রিসেপ্টরকে অ্যাক্টিভ করলো, ঠিক আছে, আর মাস্ট সেলকেও স্টিমুলেট করলো। এবার মাস্ট সেল যখনই স্টিমুলেট হলো সে কি করবে, দেখো এই যে মাস্ট সেল কি করবে, দেখো এ রিলিজ করবে হিস্টামাইন। মাস্ট সেল কি করবে না, রিলিজ হিস্টামাইন। কি রিলিজ করবে, সে রিলিজ করবে হিস্টামাইন। হিস্টামাইন কি করবে, দেখো হিস্টামাইন হচ্ছে একটা ভ্যাসোডাইলেটর। অ্যাকচুয়ালি হিস্টামাইন কি বটে, হিস্টামাইন হচ্ছে একটা, মনে রাখবে, ইট ইজ এ ভ্যাসোডাইলেটর। মানেটা কি, পুরো ব্যাপারটা বুঝো। দেখো এটা হচ্ছে একটা ভ্যাসোডাইলেটর, মানে কি হয় দেখো, আমাদের ধরো যে ব্লাড ভেসেল আছে সাপোজ, অর্থাৎ রক্তজালক, আমাদের যে ব্লাড ভেসেল আছে সে ব্লাড ভেসেলটা দেখো এই জায়গায়, আমাদের যে ব্লাড ভেসেল আছে সে ব্লাড ভেসেলটা ধীরে ধীরে সেখানে সয়েলিং আসবে। দেখো কেন সয়েলিং আসবে না, ব্লাডের মধ্যে বিভিন্ন ধরনের যে ফ্লুইড আছে তার অ্যাকুমুলেশন হবে। কেন, এই হিস্টামিনের জন্য। হিস্টামিন কি করছে না, ব্লাডের মধ্যে যে লিকুইড আছে সেই লিকুইডটাকে অ্যাকুমুলেট করছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, দেখো এখানে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড, এখানে কি হচ্ছে, এখানে দেখো দেখো এই জায়গাটায় এখানে কি হচ্ছে, অ্যাকুমুলেশন অফ ফ্লুইড। এখানে যে ব্লাড ভেসেল আছে সে ব্লাড ভেসেলের মধ্যে কি হচ্ছে, অ্যাকুমুলেশন অফ ফ্লুইড হচ্ছে, ফ্লুইডের অ্যাকুমুলেশন হচ্ছে। বলো যদি ফ্লুইডের অ্যাকুমুলেশন হয় তাহলে ব্লাড ভেসেলটা কি হবে, সয়েলিং হবে, ফলে এই জায়গাটা কি হয়, ফুলে যায়। তার জন্য কি হয়, দেখবে আঘাত লাগার পর সেই জায়গায় সয়েলিং হয়, ঠিক আছে? বডি ফ্লুইড অ্যাকুমুলেট করলো, বডি ফ্লুইড যখন অ্যাকুমুলেট করলো তখন দেখো এখানে কি হয় না, এখানে রক্তের মধ্যে যে ডাব্লিউবিসি আছে দেখো এখানে পোরের সাইজও বেড়ে যাবে। যদি মনে করো ব্লাড ভেসেলের মধ্যে যদি সয়েলিং আসে তাহলে ব্লাড ভেসেলের মধ্যে যে পোরের সাইজগুলো, সেই পোরের সাইজগুলো বৃদ্ধি পাবে। ফলে এর মধ্যে যে ডাব্লিউবিসি আছে সেই ডাব্লিউবিসিটা পোর থেকে বার হবে, অর্থাৎ ব্লাড ভেসেলটাকে বার হয়ে পরে টিস্যুতে কন্ট্যাক্ট করবে। এবারে টিস্যুতে কি করবে, টিস্যুতে এগুলো এই এমিবার মতন, ঠিক এমিবার যেভাবে যায়, এমিবার মুভমেন্ট করে পরে এই ডাব্লিউবিসিগুলো গিয়ে পড়ে যেখানে তোমার আঘাত লেগেছে সেখানে এই যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াকে সেম ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সে কিন্তু কি করবে না, সেম ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তাকে কিন্তু অ্যাটাক করবে এবং তাকে নষ্ট করবে, ঠিক আছে? মনে রাখবে এই যে ডাব্লিউবিসি সেলটা অ্যামিবার মতন সে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, ঠিক আছে? মানে আমি বলতে পারি এখানে অ্যামিবয়েডাল মুভমেন্ট অফ ডাব্লিউবিসি। তাহলে এখানে আমি বলতে পারি কি, এটা কি হচ্ছে, এখানে এই জায়গাটা হচ্ছে দেখো
এখানে কি হচ্ছে দেখো, অ্যামিবয়েডাল মুভমেন্ট অফ ডাব্লিউবিসি। ঠিক আছে, অ্যামিবয়েডাল, দেখো অ্যামিবয়েডাল মুভমেন্ট অফ ডাব্লিউবিসি। মনে রাখবে ডাব্লিউবিসির যে অ্যামিবয়েডাল যে মুভমেন্টটা, এটাকে বলা হয় ডায়াফ্যাডেসিস। ইট ইজ কল্ড ডায়াফ্যাডেসিস, এটাকে বলা হয় ডায়াপ্যাডেসিস। তাহলে ডাব্লিউবিসির যে এই অ্যামিবয়েডাল যে মুভমেন্ট, এটাকে বলে ডায়াপ্যাডেসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো কোন এইটাকে আমরা বলতে পারি ইনফ্লামেটরি ব্যারিয়ার। তাহলে ইনফ্লামেটরি ব্যারিয়ারটা কি, চলো আমি একবার রিভিশন করে দিচ্ছি। মনে করো তোমার শরীরের কোনো একটা জায়গায় আঘাত লেগেছে, ফলে স্কিন সেই জায়গায় ড্যামেজ হয়েছে। স্কিন যদি ড্যামেজ হয়, তাহলে সেই জায়গায় কি হয়, টিস্যু ইনজিওর্ড হচ্ছে। ইনজিওর্ড টিস্যু, যে জায়গাটা ইনজিওর্ড টিস্যু হবে, সেখানে কি হবে, ব্যাকটেরিয়া অ্যাটাক করবে এবং টক্সিন রিলিজ করবে। ফলে সেই জায়গায় কি হবে, আমাদের পচনের সৃষ্টি হবে বা বিভিন্ন ধরনের আমরা সিমটম দেখতে পাবো। কিন্তু যে টিস্যুটা ইনজিউর্ড হচ্ছে, সে সঙ্গে সঙ্গে কী করবে, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করবে। প্রোস্টাগ্ল্যান্ডিন কি, এটা হচ্ছে একদম হরমোন লাইক সাবস্টেন্স। এবার প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে, সঙ্গে সঙ্গে স্টিমুলেট করে পেন রিসেপ্টার আর মাস্ট সেল। পেন রিসেপ্টারকে যদি অ্যাক্টিভ করে, তাহলে কি হবে, সেই জায়গায় ব্যথা করবে, ফলে তুমি টিস্যুর মুভমেন্ট করবে না, ফলে রিপেয়ারটা ফাস্ট হবে। আর সেকেন্ড, মাস্ট সেলকে স্টিমুলেট করে। মাস্ট সেলকে যদি স্টিমুলেট করে, তাহলে কি করবে, মাস্ট সেল রিলিজ করে হিস্টামাইনকে। হিস্টামাইন কি, এটা হচ্ছে এক ধরনের ভ্যাসোডাইলেটার। অর্থাৎ সে কী করে, হিস্টামাইন কী করে না, আমাদের যে ব্লাড ভেসেল, সে ব্লাড ভেসেলের মধ্যে ফ্লুইডের অ্যাকুমুলেশন করে, অর্থাৎ ব্লাডের মধ্যে যে ফ্লুইড আছে, তারা ভেসেলের যে পর্দা বলতে পারো, সে ভেসেলের পর্দার দিকে অ্যাকুমুলেট হয়। ফলে কি হয়, সয়েলিং হয়, ব্লাড ভেসেলটা সয়েলিং হয়। এবং ব্লাড ভেসেলের মধ্যে যে পোরগুলো আছে, সেই পোরগুলো সাইজে বড় হয়। এবার বলো, যে ব্লাড ভেসেলের মধ্যে যে ডাব্লিউবিসি আছে, তারা পোরের সাইজ দিয়ে কী হবে, যেহেতু পোরের সাইজগুলো বড় বড় হয়েছে, সেটা দিয়ে আরামসে বার হয়ে যাবে ব্লাড ভেসেল থেকে। এবার ব্লাড ভেসেল থেকে বার হওয়ার পর কার কন্ট্যাক্টে আসবে, টিস্যুর কন্ট্যাক্টে আসবে। এবং টিস্যুর মধ্যে এই যে এখানে ব্যাকটেরিয়াগুলো অলরেডি অ্যাটাক করে ফেলেছে, সেখানে গিয়ে পরে কী হবে, সেই ব্যাকটেরিয়াগুলোকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, ফ্যাগোসাইটোসিস একটু আগেই বললাম, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তাকে এনলার্জ করবে এবং তাকে নষ্ট করবে। এই যে ডাব্লিউবিসি ব্লাড ভেসেল থেকে নির্গত হওয়ার পর একটা নির্দিষ্ট স্থানে অ্যামিবয়েডাল মুভমেন্টের মাধ্যমে যাচ্ছে, এটাকে বলা হয় ডায়াপ্যাডেসিস। এবং এই পুরো ঘটনাটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা ইনফ্লামেটরি ব্যারিয়ার। তাহলে কোনো একটা জায়গায় যদি তোমার আঘাত লেগেছে, সেখানে যদি সয়েলিং হয়, সেটাও মনে রাখবে, এটা কিন্তু একটা কি, এটাও কিন্তু একটা ডিফেন্স মেকানিজম। তাহলে মনে রাখবে, সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজমের আন্ডারে আমরা টোটাল 4টা মেকানিজম বললাম। তার মধ্যে প্রথমে আমরা পড়লাম সেলুলার ব্যারিয়ার, সেকেন্ড আমরা পড়লাম ইনফ্লামেটরি ব্যারিয়ার, থার্ড আমরা পড়বো ফিভার, এবং 4 পড়বো আমরা সাইটোকাইনিন ব্যারিয়ার। তাহলে আজকের ক্লাসে আমরা এই দুটো কিন্তু কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা ফিভার এবং সাইটোকাইন ব্যারিয়ার এগুলো কিন্তু কমপ্লিট করব। তোমরা অবশ্যই রিভিশন করতে থাকবে। আমি যেগুলো করাচ্ছি সেগুলো তোমরা খাতাতে শর্ট নোট করবে, ঠিক আছে, এবং এগুলোর মাল্টিপল রিভিশন করবে। শর্ট নোট কিন্তু খাতাতে করবে। শর্ট নোট যদি তুমি না করো, তাহলে যে কোনো এক্সামের আগে তুমি কিন্তু ভালোভাবে রিভিশন করতে পারবে না। তাহলে রিভিশন পারপাসে তোমাকে কিন্তু এগুলো শর্ট নোট করতে হবে, ঠিক আছে। আর অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু তোমরা সেটা জানাবে। ওকে।